আজকের এই বিশ্লেষণে আমরা সরাসরি ঢুকে পড়ব এমন একটা অদ্ভুত আর চমকপ্রদ ইতিহাসের ভেতরে, যা শুনতে একেবারে টান টান উত্তেজনার কোনো হলিউড থ্রিলারের মতো লাগবে। একটা ল্যাবের সামান্য দুর্ঘটনা, বিজ্ঞানীদের মধ্যে চরম তিক্ততা, আর বিশ্বের প্রথম কৃত্রিম মিষ্টির অভাবনীয় উত্থান, সব মিলিয়ে এক অবিশ্বাস্য রাসায়নিক থ্রিলার যা আমাদের আধুনিক খাদ্যাভ্যাসকে চিরতরে বদলে দিয়েছে। আচ্ছা ভাবুন তো, শুধুমাত্র হাত না ধোয়ার মতো একটা ছোট্ট ভুলের কারণে কি আস্ত একটা বিলিয়ন ডলারের সাম্রাজ্য তৈরি হতে পারে? শুনতে অবিশ্বাস্য লাগলেও ঠিক এমনটাই ঘটেছিল। 1878 সালে একটা গবেষণাগারে স্বাস্থ্যবিধির চরম লঙ্ঘনের কারণে জন্ম নিয়েছিল বিশ্বের সবচেয়ে পরিচিত ভোক্তা পণ্যগুলোর একটি। 300। হ্যাঁ, সংখ্যাটা একটু মাথায় রাখবেন। প্রাকৃতিকভাবে পাওয়া আখের চিনির চেয়ে ঠিক 300 গুণ বেশি মিষ্টি, অথচ সম্পূর্ণ ক্যালোরিমুক্ত একটা যৌগ। চিন্তা করতে পারেন তৎকালীন সময়ে এটা কতটা যুগান্তকারী একটা ব্যাপার ছিল, তা নিশ্চয়ই আর বুঝিয়ে বলতে হবে না। কোল টার বা আলকাত্রা থেকে পাওয়া একটা রাসায়নিকের এমন জাদুকরী পদার্থের বাণিজ্যিক মূল্য যে আকাশ ছোঁয়া হবে, সেটা তো একদম বোঝাই যাচ্ছিল। চলুন গল্পের একেবারে শুরুতে, মানে প্রথম অঙ্কে ফিরে যাই। সূচনাকারী ঘটনাটা আসলে কি ছিল? সময়টা 19 শতকের শেষভাগ। জনস হপকিন্স ইউনিভার্সিটির ল্যাব, তরুণ রুশ রসায়নবিদ কনস্ট্যান্টিন ফ্যালবার্গ সারাদিন আলকাত্রা বা কোল টার নিয়ে কাজ করছিলেন। কাজ শেষে চরম ক্লান্তিতে তিনি হাত না ধুয়েই রাতের খাবার খেতে বসে পড়েন। রুটিতে কামড় দিতেই তিনি রীতিমতো চমকে ওঠেন। রুটিটা অস্বাভাবিক রকমের মিষ্টি। তিনি বুঝতে পারলেন এই মিষ্টি স্বাদ আসলে রুটির নয়, বরং তার আঙুলে লেগে থাকা কোনো রাসায়নিক পদার্থের। এই একটা ছোট্ট ভুলই কিন্তু জন্ম দিয়েছিল নতুন এক ইতিহাসের। ফেলবার্গ দৌড়ে ল্যাবে ফিরে প্রতিটি বিকারের স্বাদ পরীক্ষা করা শুরু করলেন এবং অবশেষে পেয়ে গেলেন সেই জাদুকরী উৎস, ও টলুইন সালফোনামাইডের জারণ প্রক্রিয়ায় তৈরি হওয়া একটি বিশেষ যৌগ। তিনি এর নাম দিলেন স্যাকারিন। এর ম্যাজিকটা কি জানেন? এটি মানুষের পরিপাকতন্ত্রের মধ্য দিয়ে কোনোরকম বিপাক বা মেটাবলিজম ছাড়াই সোজা বেরিয়ে যায়, যার মানে শরীর এ থেকে কোনো ক্যালোরিই পায় না, একেবারে 0 ক্যালোরি। কিন্তু এত মিষ্টি একটা আবিষ্কারের দ্বিতীয় অঙ্কটা ছিল ভীষণ তিক্ত। বলা যায় এক চরম বৈজ্ঞানিক বিশ্বাসঘাতকতার গল্প। এই মিষ্টি আবিষ্কারের নেপথ্যে লুকিয়েছিল আদর্শ আর টাকার এক বিশাল সংঘাত। একদিকে ছিলেন ল্যাবের প্রধান ইরা রেমসেন, যিনি ছিলেন একদম খাঁটি বিজ্ঞানের পূজারী। টাকা পয়সা বা বাণিজ্যিক স্বার্থের প্রতি তার কোনো লোভ ছিল না। আর অন্যদিকে ছিলেন কনস্ট্যান্টিন ফ্যালবার্গ, যিনি ছিলেন শিল্প পুঁজিবাদের এক অত্যন্ত চতুর খেলোয়াড়। রেমসেনকে সম্পূর্ণ অন্ধকারে রেখে ফ্যালবার্গ গোপনে আন্তর্জাতিক প্যাটেন্ট ফাইল করে বসলেন, নিজস্ব কারখানায় স্যাকারিন উৎপাদন শুরু করলেন এবং রাতারাতি বিপুল সম্পদের মালিক বনে গেলেন। রেমসেন তো এই বিশ্বাসঘাতকতায় একেবারে রাগে ফেটে পড়েছিলেন। তিনি বলেছিলেন, ফ্যালবার্গ একজন বদমাশ, তার সাথে আমার নাম একসাথে উচ্চারিত হতে শুনলে আমার বমি আসে। ফ্যালবার্গ হয়তো আর্থিকভাবে বিশাল লাভবান হয়েছিলেন, কিন্তু রেমসেনের এই ক্ষোভ বিজ্ঞানের ইতিহাসে এক অন্ধকার আর তিক্ত অধ্যায় হয়েই রয়ে গেছে। একটা যুগান্তকারী আবিষ্কারের আড়ালে লুকিয়ে থাকা গভীর মানবিক ক্ষতির এক করুণ গল্প। এবার আসি তৃতীয় অঙ্কে। কিভাবে তৈরি হলো এই সুইট অ্যান্ড লো সাম্রাজ্য? বিশ্ববিদ্যালয়ের ল্যাবের 4 দেয়াল পেরিয়ে স্যাকারিন খুব দ্রুতই পুরো বিশ্বের খাবারের বাজার দখল করে নিল। 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধের কারণে যখন চিনির তীব্র সংকট দেখা দিল, মানুষ বাধ্য হয়ে এই সস্তা কৃত্রিম মিষ্টির দিকে ঝুঁকে পড়ল। 1941 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এর কদর বাড়ল আরও কয়েক গুণ। আর 1957 সালে সুইট অ্যান্ড লো নামের সেই সুপরিচিত গোলাপি প্যাকেটগুলো বাজারে আসার পর তো এটি রেস্তোরাঁ থেকে শুরু করে মানুষের ড্রয়িং রুম পর্যন্ত পৌঁছে গেল। তবে এই বিশ্বজয়ের রাস্তাটা কিন্তু মোটেও মসৃণ ছিল না। 1908 সালে ইউএসডিএ এর প্রধান রসায়নবিদ হার্ভে ওয়াইলি জনস্বাস্থ্যের কথা ভেবে স্যাকারিন নিষিদ্ধ করার চেষ্টা করেছিলেন। তার বিশ্বাস ছিল এটি মানবদেহের জন্য ক্ষতিকর। কিন্তু ওয়াইলি এমন এক জায়গায় গিয়ে ধাক্কা খেলেন যা তিনি কল্পনাও করেননি। আর সেই দেয়ালটি ছিলেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট। তৎকালীন প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্ট বেশ কড়া ভাষায় এর জবাব দিয়েছিলেন। তিনি বলেছিলেন, যে কেউ বলে স্যাকারিন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সে একটা আস্ত গর্দব। মজার ব্যাপার হল, প্রেসিডেন্ট নিজে তার চিকিৎসকের পরামর্শে ওজন কমানোর জন্য নিয়মিত স্যাকারিন খেতেন।
দেশের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তির এই ব্যক্তিগত খাদ্যাভ্যাস সেদিনের প্রাথমিক বৈজ্ঞানিক নিয়ন্ত্রণকে রীতিমতো বাতিল করে দিয়েছিল। এরপর শুরু হয় আমাদের চতুর্থ অঙ্ক, জনতার বিচার। বিজ্ঞান তো আর থেমে থাকে না। ৭০-এর দশকের দিকে এসে এক নতুন সংকটের জন্ম হল। একদিকে মানুষের জিরো ক্যালোরি ডায়েটের প্রতি তীব্র ঝোঁক, অন্যদিকে ক্যান্সার বিজ্ঞান আর সরকারের কঠোর নিয়মনীতি। ১৯৫৮ সালের ডিলেনি ক্লজ অনুযায়ী খাদ্যে ক্যান্সার সৃষ্টিকারী যে কোনো উপাদান নিষিদ্ধ করা বাধ্যতামূলক ছিল। ১৯৭০-এর দশকে এক গবেষণায় দেখা গেল, ইঁদুরকে প্রচুর পরিমাণে স্যাকারিন খাওয়ালে তাদের মূত্রাশয় ক্যান্সার হয়। ব্যাস, ১৯৭২ সালে FDA স্যাকারিনের নিরাপদ তকমা কেড়ে নিল এবং ১৯৭৭ সালে একে পুরোপুরি নিষিদ্ধ করার প্রস্তাব দিল। ঠিক এখানে ঘটে গেল এক অভূতপূর্ব ঘটনা। ১ মিলিয়ন, হ্যাঁ ১০ লাখ ক্যালোরি কন্ট্রোল কাউন্সিল নামের একটা শিল্প সংগঠনের ইন্ধনে সাধারণ মানুষ একেবারে ফুঁসে উঠল। মাত্র ১ সপ্তাহের মধ্যে মার্কিন কংগ্রেসে ১০ লাখ প্রতিবাদী চিঠি এসে হাজির। ভাবা যায়, মানুষ কোনো মতেই তাদের প্রিয় কৃত্রিম মিষ্টি হারাতে প্রস্তুত ছিল না। একদিকে ক্যান্সারের ভয়, অন্যদিকে মিষ্টি খাওয়ার অদম্য ইচ্ছা। এই দুয়ের চাপে পড়ে ১৯৭৭ সালে স্যাকারিন স্টাডি অ্যান্ড লেবেলিং অ্যাক্ট পাশ হল। এফডিএর নিষেধাজ্ঞা সাময়িকভাবে স্থগিত হল ঠিকই, কিন্তু একটা শর্ত জুড়ে দেওয়া হলো। প্রতিটি স্যাকারিনযুক্ত পণ্যের প্যাকেটে একটা সতর্কীকরণ লেবেল লাগানো বাধ্যতামূলক করা হলো। এই একটা লেবেলই পরের কয়েক দশক ধরে খাদ্যনীতি আর মানুষের মনস্তত্ত্বকে দারুণভাবে প্রভাবিত করেছিল। তবে দীর্ঘ এই বৈজ্ঞানিক লড়াইয়ের পর অবশেষে ২০০০ সালে এসে একটা বিশাল মুক্তি মিলল। বিজ্ঞানীরা চূড়ান্তভাবে প্রমাণ করলেন যে ইঁদুরের শরীর আর মানুষের শরীর এক নয়। স্যাকারিন ইঁদুরের মূত্রাশয়ে যে ক্ষতিকর মাইক্রোক্রিস্টাল তৈরি করে, মানুষের শরীরে তা একেবারেই হয় না। সোজা কথায়, স্যাকারিন থেকে ক্যান্সারের কোনো ঝুঁকি নেই। এই বৈজ্ঞানিক সত্যতা প্রমাণের পরেই সেই সতর্কীকরণ লেবেলটি বাতিল করা হয়। খেয়াল করে দেখলে বুঝবেন, স্যাকারিনের এই দীর্ঘ যাত্রা আসলে আমাদের আধুনিক ভোক্তা চেতনারই একটা আয়না। একদিকে বিনা ক্যালোরিতে মিষ্টি খাওয়ার তীব্র আকাঙ্ক্ষা, আর অন্যদিকে কৃত্রিম রাসায়নিকের প্রতি আধুনিক মানুষের গভীর সন্দেহ ও ভীতি। এই দুয়ের টানাপোড়েন পুরো গল্পটা জুড়েই একেবারে স্পষ্ট। একটা ল্যাবের ভুল থেকে তৈরি হওয়া রাসায়নিক পণ্য কিভাবে বাজার দখল করল, বিজ্ঞানীদের মধ্যে তিক্ত বিভেদ সৃষ্টি করল, আর শেষ পর্যন্ত এত বড় আইনি লড়াই জিতে টিকে রইল, তা আসলেই এক বিস্ময়কর ইতিহাস। তাই পরের বার কোনো রেস্তোরাঁর টেবিলে কফির কাপের পাশে ওই ছোট্ট গোলাপি প্যাকেটটা দেখলে একবার ভেবে দেখবেন, এই সামান্য প্যাকেটের ভেতরে পুঁজিবাদের উত্থান, রসায়নের জাদু আর দশকের পর দশক ধরে চলা বিতর্কের কি বিশাল এক অদৃশ্য ইতিহাস লুকিয়ে আছে।